আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমরা গতদিন কোন পর্যন্ত দেখাইছিলাম? গুণগত রসায়ন, সলিউবিলিটির ম্যাথ দেখাইছিলাম। আচ্ছা, ঠিক আছে। সো আমরা হচ্ছে গতদিন দ্রাব্যতা বা সলিউবিলিটি রিলেটেড ম্যাথ দেখছিলাম। আমরা আসলে সামনে আরো ম্যাথ দেখাবো, বাট তার আগে হচ্ছে আমরা সলিউবিলিটির কিছু থিওরি আমাদের এখনো বাকি আছে। তো সেই থিওরি গুলো আগে একটু দেখবো। মানে আমরা তো গতদিন খুব বেসিক অঙ্ক দেখাইছিলাম, সামনে আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখবো, বাট আগে আমরা একটু থিওরি আগাই। সো সলিউবিলিটি বা দ্রাব্যতা আমরা গত ক্লাসে বলছিলাম যে দুই ভাবে বের করা যায়। একটা হচ্ছে পুরনো ডেফিনেশন অনুযায়ী, যেখানে প্রতি 100 গ্রাম দ্রাবকে বা সলভেন্টে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে সেটাকে আমরা বলছি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে সেটাকে আমরা বলছিলাম সলিউবিলিটি। আর এটা ছিল ওল্ড ডেফিনেশন। আর নিউ ডেফিনেশন অনুযায়ী সলিউবিলিটি হচ্ছে জাস্ট কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। সলিউবিলিটি বা দ্রাব্যতা হচ্ছে জাস্ট ঘনমাত্রা, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। এখন এই ঘনমাত্রা আমি বিভিন্ন এককে প্রকাশ করতে পারি। আমি চাইলে মোল পার লিটার, মানে মোলারিটিতে বলতে পারি, গ্রাম পার লিটারে বলতে পারি, অ্যান্ড সো অন। সো এখন সলিউবিলিটির এই দুইটা সংজ্ঞা আমরা বুঝলাম। তো সলিউবিলিটির সাথে রিলেটেড আরো বেশ কিছু ফর্মুলা আছে, মানে আরো বেশ কিছু থিওরি আছে। তো তার মধ্যে প্রথম আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে সলিউবিলিটি অফ গ্যাস। মানে গ্যাসের, মানে সলিউটটা যদি গ্যাস হয়, আর মানে দ্রব যদি গ্যাস হয় আর দ্রাবক যদি তরল হয়, তখন তার দ্রাব্যতার একটা সূত্র আছে। সো সলিউবিলিটি অফ বা দ্রাব্যতা অফ গ্যাস ইন লিকুইড, দ্রাব্যতা অফ গ্যাস ইন লিকুইড। তো গ্যাসের কোন একটা লিকুইডের যে সলিউবিলিটি বা দ্রাব্যতা সেটা ডিপেন্ড করে, অবশ্যই গ্যাসটার উপর ডিপেন্ড করে যেটা কোন গ্যাস, তারপর দ্রাবকটার উপরও নির্ভর করে যেটা কোন আহ, দ্রাবকে আমরা গ্যাসটা দ্রবীভূত করতেছি। বাট এর পাশাপাশি আরেকটা যে জিনিসের উপর ডিপেন্ড করে, যে ধরো আমাদের এরকম একটা বোতলের মধ্যে ওয়াটার আছে, আমি সেই ওয়াটারের মধ্যে কোন একটা গ্যাস দ্রবীভূত করতে চাই। তো সেই গ্যাসের দ্রাব্যতা কত হবে, মানে সে কত বেশি দ্রবীভূত হবে, সেটা ডিপেন্ড করে এই গ্যাসটার উপর কত চাপ প্রয়োগ করা হয়েছে সেটার উপর। সো এই সূত্রটাকে বলা হয় হেনরিজ ল বা হেনরির সূত্র। হেনরিজ ল বা হেনরির সূত্র। তো হেনরিজ ল বলে কোন একটা গ্যাসের, একটা লিকুইডের যে দ্রাব্যতা বা সলিউবিলিটি, এটা সমানুপাতিক হয় ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপে। মানে গ্যাসটাকে যত বেশি প্রেসার দিবা তত বেশি এই গ্যাসটা লিকুইডে দ্রবীভূত হবে। সো এটার প্রমাণ কিন্তু আমরা পাই। যেমন একটা কোকের ক্যান বা ধরো কোকের বোতল, সেটা যখন প্রথম মানে একদম নর্মালি আটকানো থাকে, সেখানে কিন্তু আমরা কোনো বাবল দেখতে পাই না। যেই আমি বোতলটাকে খুলবো, বোতলটা খোলার সাথে মানে বোতলটা যখন আটকানো আছে তখন ভিতরে গ্যাসটা উচ্চ চাপে আছে, এবং সেই উচ্চ চাপের কারণে, হাই প্রেসারের কারণে দেখা যায় যে গ্যাসটা ওই পানিতে দ্রবীভূত অবস্থায় আছে। তো কোন গ্যাস? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড কোকের বোতলে ওই কার্বনিক অ্যাসিড হিসেবে দ্রবীভূত আছে। মানে প্রথমে সে দ্রবীভূত হয়, দেন সে আবার পানির সাথে মিলে একটা দুর্বল অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ফর্ম। এখন যখন আমি এই বোতলটাকে খুলবো প্রথমবার, তখন এই বোতলের চিপিটা খোলার কারণে চাপ কমে যায়। চাপটা বাইরের যে বায়ুমণ্ডলের চাপ, অ্যাটমসফেরিক চাপ, সেটা সমান হয়। এবং এই চাপ কমে যাওয়ার কারণে দ্রাব্যতা কমে যায়। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দ্রাব্যতা বা সলিউবিলিটি কমে যায়। কমে যাওয়া মানে কি? সে আগে যে পরিমাণ দ্রবীভূত ছিল এখন আর সেই পরিমাণ দ্রবীভূত থাকবে না। তো দেখা যায় যে ওরা ওই পানির মধ্য থেকে বের হয়ে আসে, এবং ওইটাকেই আমরা এই বুদবুদ বা বাবল আকারে দেখি। সো গ্যাস, এই কোন একটা গ্যাস দ্রব, সেটা কোন একটা তরল দ্রাবকে কতখানি দ্রবীভূত হবে সেটা চাপের সমানুপাতিক। এটাকে বলা হয় হেনরির সূত্র বা হেনরিস ল। তো এইখান থেকে আমরা এই সমানুপাতিক চিহ্নটা সরায়ে একটা ধ্রুবক নিয়ে আসতে পারি, যে এস সমান হচ্ছে কেপি। তো
তো এই সূত্রটাই হচ্ছে হেনরির সূত্র, এস সমান কে। তো এখান থেকে অঙ্ক কিভাবে আসবে আমরা অঙ্ক তো দেখাবোই, বাট আগে আমি এখানে থিওরিতে একটু বলে রাখি। বলে দিল যে হেনরির এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে হেনরিস কনস্ট্যান্ট, এবং এই হেনরিস কনস্ট্যান্ট আলাদা আলাদা তাপমাত্রায় আলাদা আলাদা দ্রব আর দ্রাবকের জন্য আলাদা। ধরো পানি আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই পুরোটার জন্য হেনরির কনস্ট্যান্টের একটা মান আছে। আবার পানি আর ধরো অক্সিজেন গ্যাস আর ধরো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটার জন্য হেনরির কনস্ট্যান্টের একটা মান আছে। মানে হেনরির কনস্ট্যান্টটা দ্রব, দ্রাবক আর তাপমাত্রা এই তিনটার উপর বেস করে চেঞ্জ হয়। আলাদা আলাদা তাপমাত্রায় হেনরির কনস্ট্যান্ট আলাদা। যেমন একটা ঠান্ডা কোক খেতে কেন বেশি ভালো লাগে? কারণ ঠান্ডা কোকটার জন্য তাপমাত্রা কম হলে হেনরিস লর মানে হেনরির যে কনস্ট্যান্ট সেটাও বেশি হয়। তখন দেখা যায় কম চাপেও মানে চাপ কমে গেলেও দ্রাব্যতাটা বেশি থাকে। মানে টেম্পারেচার কমলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের হেনরির কনস্ট্যান্ট বাড়ে। সো দেখা যায় যে এই কারণে তাপমাত্রা যখন কম থাকে, মানে যখন কোকটা ফ্রিজে থাকে বা ঠান্ডা থাকে, তখন দেখা যায় যে বোতলটা খুললেও ওই খুব বেশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর বের হয়ে যায় না, কারণ কনস্ট্যান্টটা বেশি, দ্রাব্যতা বেশি থাকে। এর জন্য ওটা খেতেও বেশি ভালো লাগে, ঝাঁজটা বেশি থাকে। আর যদি আমরা ইয়া করি, মানে ধরো এটা নর্মাল টেম্পারেচারে রাখি, তখন কিন্তু হেনরির কনস্ট্যান্টের মান কম, দ্রাব্যতাও কম হয়। সো বোতলটা খুললেই বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে যায়। আর বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে গেলে টেস্টটা আর পাওয়া যায়। পিটা হচ্ছে চাপ, পি হচ্ছে প্রেসার বা চাপ। গ্যাসটাকে যত বেশি চাপ দিব, মানে এই বোতলগুলা বানানোর সময় গ্যাসটা ভরে অনেক জোরে চাপ দিয়ে তারপর হচ্ছে মানে অনেক প্রেসার অ্যাপ্লাই করা হয় যাতে গ্যাসটা এখানে ডিজলভ হয়ে যায়, আর তারপর হচ্ছে এটার মুখটা আটকে দেওয়া হয়। তো পুরো গ্যাসটা হাই প্রেসারে থাকে, আর হাই প্রেসারে থাকার কারণে এই গ্যাসটা দ্রবীভূত থাকে। বাট যখন আমি মুখটা আবার খুলি তখন ওই প্রেসার বাইরের প্রেসারের সাথে সেম হয়ে যায়, তখন দেখা যায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত কম থাকে, সলিবিলিটি কমে যায়। যেহেতু প্রেসার কমে গেছে, সলিবিলিটি কমে যায় বা দ্রাব্যতা কমে যায়, এবং গ্যাসগুলো তখন এখানে দ্রবীভূত না থেকে এরকম বাবল আকারে উঠে আসে। ঠিক আছে? সো গ্যাস একটা তরলে কতখানি দ্রবীভূত থাকবে পুরোটাই ডিপেন্ড করে ওই গ্যাসের উপর চাপ কত প্রয়োগ করা হয়েছে। যত বেশি চাপ থাকবে তত বেশি ইজিলি ও তরলের মধ্যে দ্রবীভূত হবে। আচ্ছা, তো এখানে যেরকম অঙ্ক আসে, তোমাকে কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা সার্টেন টেম্পারেচারে বলে দিবে যে এইখানে হেনরির কনস্ট্যান্ট হচ্ছে এত, মানে এই দ্রব্য আর দ্রাবকের জন্য হেনরির কনস্ট্যান্ট। তো এখন বলবে যদি এখানে এত চাপ প্রয়োগ করি তাহলে দ্রাব্যতা কত, অথবা দ্রাব্যতা এত তাহলে কত চাপ প্রয়োগ করা হয়েছে, অথবা দ্রাব্যতা এত চাপ এত তাহলে হেনরির কনস্ট্যান্ট কত। এই ধরনের সহজ অঙ্ক আসে। আর আমরা কিন্তু এখানে একটা গ্রাফও ড্র করতে পারি শর্ট, যে প্রেসার যত বাড়াবো দ্রাব্যতা বা সলিউবিলিটি তত বাড়বে, প্রেসার যত বাড়াবো সলিউবিলিটি তত এরকম বাড়তে থাকবে। আচ্ছা, তো এইখানে এই এস এর যে ইউজুয়াল একক সেটা হচ্ছে মোল পার লিটার অথবা মোলার। ওকে, মোল পার লিটার অথবা মোল। আর প্রেসারের যে ইউজুয়াল একক সেটা হচ্ছে অ্যাটমসফেরিক। সো হেনরির কনস্ট্যান্টের ইউজুয়াল এককটা হচ্ছে এস বাই ই, দ্যাট ইজ হেনরির কনস্ট্যান্টের একক হচ্ছে মোল পার লিটার পার অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে হেনরির কনস্ট্যান্টের একক হয় ইউজুয়ালি, অন্য এককেও থাকতে পারে, এটা হচ্ছে ওর ইউজুয়াল একক। সবাই কি বুঝছি হেনরির সূত্র? এন্ড এখান থেকে একদম খুবই ইজি ম্যাথ আসে, কখনোই কোনো কঠিন ম্যাথ বইয়েও কোথাও নাই, মানে কঠিন ম্যাথ আসার উপায় নেই, খুব সহজ একটা টপিক। আচ্ছা, হ্যাঁ বল। হেনরির কনস্ট্যান্ট বের করার জন্য, মানে এই হেনরির কনস্ট্যান্ট হচ্ছে এক্সপেরিমেন্টালি বের করা হয়। তো যেটা করা হয়, ধরো তুমি একটা ল্যাবে কেমিস্ট হিসেবে কাজ করতেছো। এখন ধরো তোমার কাছে পানি আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর কোন একটা গ্যাস আছে। এখন সেই গ্যাসটা পানিতে দ্রাব্যতা মানে কত, মানে পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে হেনরির সূত্র মানে হেনরির কনস্ট্যান্ট কত এটা তুমি বের করতে চাও। তো তুমি কি করলা, ওই গ্যাসটা নিয়ে আস্তে আস্তে প্রেসার বাড়াইতে থাকলাম গ্যাসটা।
ঠিক আছে, প্রেশার বাড়াইতে থাকবে। প্রেশার কিভাবে বাড়াবা? এটাও সহজ। যে ধরো এরকম একটা বোতলে পানি নিলাম বা একটা জারে পানি নিলাম, এখানে গ্যাসটা রেখে এখানে একটা পিস্টন রাখলাম। এবার পিস্টনের উপরে এই হ্যান্ডেল দিয়ে চাপ দিতে থাকলাম। তো চাপ দিতে দিতে ও ওই গ্যাসটা কতটুকু দ্রবীভূত হচ্ছে সেইটা তুমি মেজার করবে, এবং মানে প্রতি লিটারে কত মোল ডিজলভ হচ্ছে ধরো ওইটা কোনো একটা যন্ত্র দিয়ে মাপতেছে। মানে ধরো ওইখানে কোনো একটা মিটার লাগায় দেখতেছি যে কতখানি গ্যাস এখন দ্রবীভূত অবস্থা আছে। দেন তুমি কি করলা, এরকম চাপ বাড়ায় বাড়ায় দেখলা যে কিরকম আসে, সেই ডাটাটা একটা গ্রাফে প্লট করলাম। অনেকগুলো চাপের জন্য তুমি করে দেখলা, করার পর এই গ্রাফটার যে ঢাল, দেখো এই গ্রাফটার যে ঢাল বা স্লোপ, সেটাই কিন্তু S/P, আর সেটাই হচ্ছে হেনরির কনস্ট্যান্ট। এইভাবে কেমিস্টরা সব গ্যাস আর মানে অনেক গ্যাস আর অনেক দ্রাবকের জন্য এরকম হেনরির সূত্র বিভিন্ন তাপমাত্রায় বের করে রাখছে। তো তুমি ওইভাবে বের করতে পারো। আর একবার যদি তুমি হেনরির কনস্ট্যান্টটা জেনে যাও, তোমার বের করার দরকার নেই। তুমি ধরো অনলাইনে সার্চ করে দেখলা যে আচ্ছা পানি আর কার্বন ডাইঅক্সাইডের হেনরির কনস্ট্যান্ট হচ্ছে এত, এই তাপমাত্রা, তাহলে তুমি তখন বুঝবা যে আচ্ছা আমি যদি এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এখন আমার এই পানিতে দ্রবীভূত করতে চাই, তাহলে কত চাপ প্রয়োগ করতে হবে। বুঝছি? আচ্ছা, সো হেনরির কনস্ট্যান্টটা এক্সপেরিমেন্ট করে করে পাওয়া, মানে এই সূত্র দিয়েই পাওয়া। বুঝতে পারছি? বাট এটা দেখা গেছে যে এটা তাপমাত্রার সাথে সাথে পরিবর্তন হয়, এছাড়া পরিবর্তন হয় মানে এটা চাপ আর ইসের উপর পরিবর্তন হয়, সবসময় সেম থাকে। তো সেই জন্য বলা হয় হেনরির কনস্ট্যান্ট, বাট একটা স্থির তাপমাত্রা। আচ্ছা, সবার কি ক্লিয়ার এটা? তো আমরা এটা ম্যাথ দেখাবো। তো এখন আমরা পরবর্তী থিওরিতে যাব। আমাদের পরবর্তী থিওরিটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন যে জিনিসটা শিখবো সেটাকে বলা হয় আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্ট। আয়নিক গুণফল, আয়নিক গুণফল বা ইংলিশে বলা হয় আয়নিক প্রোডাক্ট। আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্ট, এবং এটাকে প্রকাশ করা হয় KIP দিয়ে। আইপি মানে হচ্ছে আয়নিক প্রোডাক্ট, KIP। আর ক্যাপিটাল কে, এটা কিন্তু ক্যাপিটাল কে আই, এটাকে বলা হয় আয়নিক গুণফল। তো এই আয়নিক গুণফল জিনিসটা কি, এটা আমরা এখন বোঝার ট্রাই করি। তো আয়নিক গুণফল মানে হচ্ছে যে ধরো আমার কাছে একটা দ্রবণ আছে, এখানে ধরো একটা জলীয় দ্রবণ আছে। কার জলীয় দ্রবণ? মাথায় রাখবো একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা উইক ইলেকট্রোলাইট। ইংলিশ হচ্ছে উইক ইলেকট্রোলাইট। একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা উইক ইলেকট্রোলাইট দ্রবণ আছে। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য না বলে আরেকভাবে জিনিসটা বলা যায়, তড়িৎ বিশ্লেষ্য বলছি বিকজ এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, বাট আরেকভাবে বলা যায় যে ধরো একটা দুর্বল লবণ বা একটা দুর্বল এসিড বা একটা দুর্বল ক্ষার, মানে আচ্ছা তোমরাই বলো তো দুর্বল এসিড বা দুর্বল ক্ষার কারা, মানে কাদেরকে আমরা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার বলি, মানে কোন বৈশিষ্ট্যটার জন্য ওদেরকে দুর্বল বলা হয়? মানে হচ্ছে পুরোপুরি দ্রবীভূত হয় না, তাই না? পুরোপুরি বিয়োজিত হয় না, আংশিক বিয়োজিত হয়, রাইট? এটাই তো বুঝাইতে চাইছি। যারা সম্পূর্ণ দ্রবীভূত হয় না, সাদমান যেটা বলছে, হ্যাঁ। যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য মানে ওরা এমন যে ওদেরকে মানে ওরা পুরোপুরি দ্রবীভূত হয় না, মানে দেখা যায় যে ওরা কিছুটা অবিয়োজিত থেকে যায়। ঠিক আছে, যেমন আমি যদি এক্সাম্পল দিই, যেমন Al2SO4 অ্যালুমিনিয়াম সালফেট, এটা কিন্তু একটা লবণ, কিন্তু সে একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলছি কারণ তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে লবণ, এসিড, ক্ষার সবাই পড়ে, মানে যাদের দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা যায়, ইলেকট্রোলাইসিস করা যায়। এটা তো আরেক চ্যাপ্টার টপিক, বাট মোটামুটি তুমি বুঝতে পারতেছো যে আমি কি মিন করছি। সো Al2SO4, তারপর ধরো AlOH, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, দুর্বল ক্ষার। তারপর হচ্ছে
এরকম কিন্তু আমরা আরো বিভিন্ন এক্সাম্পল দিতে পারি, যেমন ধরো কার্বনিক অ্যাসিড, রাইট, দুর্বল অ্যাসিড। তারপর ধরো ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, ফর্মিক অ্যাসিড, এগুলো সব হচ্ছে দুর্বল অ্যাসিড। তারপর ধরো ফেনল, হ্যাঁ, এগুলো সব হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার বা আহ, দুর্বল অ্যাসিডের কোনো একটা লবণ, দুর্বল ক্ষারের কোনো একটা লবণ, এরকম। মানে মেইন কথা হচ্ছে এগুলো আমাদের যে নর্মাল স্ট্রং অ্যাসিড আর স্ট্রং ক্ষারের যে লবণগুলো, সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, তারপর লেটসে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওইগুলা, ওইগুলো তো স্ট্রং, ওইগুলো দেখা যায় পুরোপুরি বিয়োজিত হয়, যেহেতু ওরা পরিপূর্ণ আয়নিক যৌগ, ওরা পুরোপুরি বিয়োজিত হয়। আহ, দেখা যায় যে ওদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। ওদের ক্ষেত্রে আয়নিক গুণফল বের করা যায়, বাট এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর উইক ইলেকট্রোলাইট বা দুর্বল তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে। আচ্ছা, সো ধরো এরকম আমাদের কাছে Al2SO4 3 আছে, তারপর লেটস লিড সালফেট, ঠিক আছে, লিড সালফেট এরকম আছে, এন্ড সো অন, আরো অনেক ধরনের সল্ট হতে পারে। ঠিক আছে। তো এখন আমরা যেটা বলতেছি যে আমরা একটা টার্ম শিখবো যেটাকে বলা হয় আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্ট। তো আমরা বোঝার ট্রাই করবো যে আয়নিক গুণফল ফার্স্ট অফ অল কিভাবে বের করে, আর এটা দিয়ে কি বের করা যায়, মানে আমরা আয়নিক গুণফল কেন বের করবো, কেন আমাদের এটা জরুরি হইতে পারে, তো সেটা আমরা বুঝবো। তো ধরো আমাদের এইখানে লেটসে একটা দ্রবণ আছে, কোন একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের, লেটসে সেই দুর্বল তড়িৎ বিশ্লেষ্যটা হচ্ছে ধরো লিড সালফেট, লিড সালফেটের দ্রবণ। লিড সালফেট একটা উইক ইলেকট্রোলাইট, একটা উইক ইলেকট্রোলাইট, ওর জন্য আমি আয়নিক গুণফল বের করতে চাই। আচ্ছা, এখন লিড সালফেট যদি উইক ইলেকট্রোলাইট হয়, তাহলে এটার যে জলীয় দ্রবণ, সেটাকে আমরা, যেহেতু পুরোপুরি বিয়োজিত হয় না আমাদের এখানে, তাহলে একটা এরকম রিভার্সিবল বিক্রিয়া বা উভমুখী বিক্রিয়া লিখতে হবে। তোমরা জানো যে যদি পুরোপুরি বিয়োজিত না হয়, তখন এরকম উভমুখী বিক্রিয়া লিখতে হয়, কারণ আহ, এখানে আসলে একটা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম পাওয়া যায়, যেটা বোঝায় যে এই লিড সালফেট এর কিছু অংশ লিড 2+ আর সালফেট 2- এ রূপান্তরিত হয়েছে, বাট এখনো কিন্তু অবিয়োজিত লিড সালফেট রয়ে গেছে, মানে যেটা একদম আস্তা লিড সালফেট, যেখান থেকে লিড 2+ বা সালফেট 2- পাওয়া যায় না। বুঝতে পারছি। সেম ভাবে আমি যদি বলি যে ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তার জলীয় দ্রবণ, তো সেই ক্ষেত্রে আমি কি পাবো, Al3+ আর 3টা OH-। তারপর ধরো আমি যদি বলি Al2SO4 3, Al2SO4 3, তাহলে এখান থেকে কি পাবো, তখন পাবো 2টা অ্যালুমিনিয়াম 3+, আর 3টা সালফেট 2-। রাইট। সো সবাই কি এই পর্যন্ত বুঝছো যে কেন রিভার্সিবল বিক্রিয়া লিখলাম? ওকে। যদি পুরোপুরি বিয়োজিত হতো, যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে লিখতাম এরকম H+Cl- এবং একমুখী বিক্রিয়া লিখতাম। ঠিক আছে। আবার ধরো যদি উইক অ্যাসিড দেয় CH3COOH, তখন কিন্তু একমুখী লেখা যাবে না, তখন লিখতে হবে এভাবে, যেহেতু উভমুখী বিক্রিয়া CH3COO- আর হচ্ছে উভমুখী দিয়ে বোঝাচ্ছি যে এখানে অবিয়োজিত জিনিসপত্র আছে, মানে আস্থা CH3COOH আছে, আবার তার আয়ন আছে, এবং তারা মিলে একটা সাম্যাবস্থা ফর্ম করছে, যেই সাম্যাবস্থায় এখন ওরা বিরাজমান, মানে ওর থেকেও আর এটা আসতেছে না, ওর থেকেও আর এটা আসতেছে না। তো এরকম দুর্বল তড়িৎ বিশ্লেষণ আমরা অনেক এক্সাম্পল এখানে লিখতে পারি। আমি একটু একটা শর্ট লিস্ট বলি, যেমন ধরো এই যে ইথানোয়িক অ্যাসিড, তারপর হচ্ছে কার্বনিক অ্যাসিড, তারপর হচ্ছে তোমার হাইড্রোফ্লোরিক অ্যাসিড, তারপর ক্ষারের ক্ষেত্রে যদি বলি যেমন ধরো অ্যামোনিয়া, তারপর ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ধরো আহ, তোমার লেটস সে কয়টা সল্ট যদি দেখি, যেমন সল্ট এখানে অলরেডি লিখছি,
যেমন লিড সালফেট, লিড সালফেট, তারপর হচ্ছে Al2SO4 3। হ্যাঁ, হ্যাঁ, জিঙ্ক সালফেট হতে পারে, জিঙ্ক সালফেট। তারপর লেটস সে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এরকম বিভিন্ন সল্ট আমরা দেখতে পাই। ঠিক আছে, সো এগুলো আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে যে কোন সল্টটার জন্য আমরা বের করব। সো এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে একটা সল্ট যদি দেওয়া থাকে তো সেইটার জন্য আমাদের এই আয়নিক প্রোডাক্ট বা আয়নিক গুণফল আমরা কিভাবে বের করতে পারি। সো নিয়মটা খুব সহজ। ফার্স্টে ধরো আমি লিড সালফেট দিয়ে বোঝাই। তো লিড সালফেট দিয়ে যদি দেখাই, এখানে যেটা করতে হবে আমাদের প্রথমে এই লিড সালফেটের দ্রাব্যতা ধরে নিতে হবে, দ্রাব্যতা বা সলিবিলিটি ধরে নিব। আমরা ধরি যে এই লিড সালফেটের দ্রাব্যতা হচ্ছে এস। এখন এখানে একটা কথা আছে যে দ্রাব্যতা কিন্তু আবার শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? দ্রাব্যতা হচ্ছে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। এইখানে আমরা কিন্তু বলিনি যে এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। তো এটা হচ্ছে এনি টাইপ অফ সলিউশন, এনি টাইপ অফ সলিউশন মানে এটা সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে, ও আবার অতিপৃক্ত হতে পারে। তাহলে এখানে কি দ্রাব্যতা বলাটা ঠিক নাকি অন্য কিছু বলা উচিত বলো তো? দ্রাব্যতার পরিবর্তে কি বলা উচিত, মানে কোন টার্মটা ইউজ করা উচিত? ঘনমাত্রা, রাইট। আমরা ধরলাম লিড সালফেটের ঘনমাত্রা হচ্ছে এস, লিড সালফেটের ঘনমাত্রা হচ্ছে এস। আচ্ছা, মানে লিড সালফেটের ঘনমাত্রা এস বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে যতটুকু বিয়োজিত হয়েছে, মানে বিয়োজিত লিড সালফেটের ঘনমাত্রা হচ্ছে বিয়োজিত অংশের ঘনমাত্রা হচ্ছে এস। ঠিক আছে, বিয়োজিত অংশের ঘনমাত্রা হচ্ছে এস। অবিয়োজিত অংশটা কি, মানে অবিয়োজিত অংশটা নিয়ে আমরা কথা বলছি না, আমরা বলতেছি যে যতটুকু বিয়োজিত হয়েছে। ঠিক আছে, বিয়োজিত অংশের ঘনমাত্রা হচ্ছে এস। আচ্ছা, এখন বলো, যদি আমি বলি যে এই যে লিড সালফেট তার ঘনমাত্রা আমি ধরে নিছি এস, এস এটা হচ্ছে মোল পার লিটার একক। ঠিক আছে, মোল পার লিটার একক, মানে প্রতি লিটারে এস মোল লিড সালফেট দ্রবীভূত অবস্থায় আছে। তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন, বলতো যে তাহলে ওইখানে লিড 2+ এর ঘনমাত্রা কত? লিড 2+ আয়নের ঘনমাত্রা কত? এস। কেন? কারণ একটা লিড সালফেটের মধ্যে একটা লিড 2+ থাকে, তাহলে 1 মোলের মধ্যে 1 মোল লিড 2+ থাকবে। তার মানে 1 লিটারে এস মোল থাকলে 1 লিটারে লিড 2+ও থাকবে কত মোল? এস মোল। বুঝতে পারছি? রাতেন কিছু বলবা? আচ্ছা, এবার তাহলে বলতো সালফেটের ঘনমাত্রা কত হবে সেম ভাবে? এস। তো আয়নিক গুণফলের সংজ্ঞা হচ্ছে, আয়নিক গুণফলের সংজ্ঞা হচ্ছে এই যে তোমার, এটা তো আংশিক বিয়োজিত হয়েছে ডেফিনেটলি, এই যে আংশিক বিয়োজিত হওয়ার পর যে আয়নগুলো আছে সেই আয়নগুলার ঘনমাত্রার গুণফল, সেটাকেই বলা হয় আয়নিক গুণফল। তো এই যে লিড সালফেট আমরা এখানে গোলাইছি সেটার আয়নিক গুণফল হবে এস স্কোয়ার। মানে লিড সালফেটের বিয়োজিত অংশের ঘনমাত্রা যদি এস হয় বা লিড সালফেটের ঘনমাত্রা যদি দেওয়া থাকে এস, তাহলে বুঝতে হবে যে ওইটাকে স্কোয়ার করলে আমরা পাবো ওর আয়নিক গুণফল। সবাই কি এটা বুঝছি কিভাবে আয়নিক গুণফল বের করতে হয়? আচ্ছা, এবার আরেকটা সল্টের জন্য দেখাই, মানে খুবই সহজ একটা জিনিস, জাস্ট মানে নাম থেকেই বোঝা যায় আয়নিক গুণফল মানে আয়নগুলার গুণফল, আয়নগুলার ঘনমাত্রার গুণফল করতে হবে। সো এবার আরেকটা এক্সাম্পল দেখা যায়। ধরো আমরা বললাম আমাদের ইলেকট্রোলাইটটা হচ্ছে এবার Al2SO4 3, অ্যালুমিনিয়াম সালফেট। তো এইটার জন্য তুমি জাস্ট এই যে এরকম একটা উভমুখী বিক্রিয়া লিখবা। ফার্স্টে অ্যালুমিনিয়াম আছে 2টা আর প্রত্যেকটা চার্জ হচ্ছে 3+, আর সালফেট আছে 3টা, প্রত্যেকটা চার্জ হচ্ছে 2-। এখন আমরা যদি ধরে নিই যে অ্যালুমিনিয়াম সালফেটের ঘনমাত্রা হচ্ছে এস,
তাহলে টু মানে এই যে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা কত বলতো? হ্যাঁ, 2s। একটা অ্যালুমিনিয়াম সালফেট থেকে দুইটা অ্যালুমিনিয়াম পাওয়া যায়, সো এটার ঘনমাত্রা হবে 2s, মানে সিম্পলি এই সহগটা এখানে নেমে আসছে। আর 3 সালফেটের ঘনমাত্রা মানে সালফেটের ঘনমাত্রা কত হবে? 3s। 3s। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে আয়নিক গুণফলটা হবে কেআইপি সমান, আয়নিক গুণফলটা হবে এই যে অ্যালুমিনিয়াম 3+ এর যে ঘনমাত্রা, অ্যালুমিনিয়াম 3+ এর যে ঘনমাত্রা, সেটাকে ওর সামনে দেখো যে নাম্বারটা আছে তততম পাওয়ার নিতে হবে। আগের বার নেই, কারণ আগের বার দুইটাই একটা একটা ছিল। তো এইখানে দেখো অ্যালুমিনিয়াম 3+ এর সামনে একটা 2 আছে, সো অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রাকে স্কোয়ার করতে হবে। আর এইটার সাথে গুণ হবে এই সালফেট 2- এর ঘনমাত্রা, সো সালফেট 2- এর ঘনমাত্রা এই থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে ঘনমাত্রা বোঝায়। আর যেহেতু এটার সামনে 3 আছে, সো এটার কিউব নিতে হবে। সবাই কি বুঝছি যে যদি সহগ থাকে তখন কি করব? সহগ থাকলে ঘনমাত্রার তততম পাওয়ার নিতে হবে। এখন দেখো, আমরা বলছি যে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা হচ্ছে এই 2s, সো এইখানে আমাদের বসাতে হবে 2s, এই অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা, আর তার স্কোয়ার। এই স্কোয়ারটা আসছে কিন্তু এই নাম্বারটার কারণে, আর এই টুটা আসছে কিন্তু এইখান থেকে, বুঝতে পারছি? আবার এই টুও ওই নাম্বারের কারণেই আসছে। আর সালফেট 2- এর জন্য যদি বলি, ওর সামনে আছে 3, সো এর জন্য ওকে কিউব করতেছি। আবার ওর সামনে 3 থাকার কারণে ঘনমাত্রা হয়ে গেছে ওর এই এস এর 3 গুণ, সো এখানে আমাদের বসবে 3s কিউব। ওকে, 3s কিউব। আচ্ছা, সো এখান থেকে আমরা সিম্পলিফাই করলে পাবো যে 2 স্কোয়ার s² ইন্টু 3⁻³ s কিউব। তাহলে এখান থেকে 27 আর 4, সো 108 s⁵। সো আমাকে যদি Al2SO4 3 ঘনমাত্রা দেওয়া হয়, আমি তার আয়নিক গুণফল বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ম্যাথ ট্রাই করি এখন। দেখো, ধরো বলা হলো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণের ঘনমাত্রা, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন হচ্ছে 0.02 মোলার। বের করতে হবে ওই দ্রবণে Al2OH3 এর আয়নিক গুণফল কত। ওই দ্রবণে Al2OH3 এর আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্ট কেআইপি কত। সবাই এটা একটু ট্রাই করো তো। AlOH3 এর জলীয় দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে 0.02 মোলার। 0.02, বুঝতে সমস্যা হলে আবার বলি, হচ্ছে 0.02 মোলার। কোশ্চেন হচ্ছে যে তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের আয়নিক গুণফল কত হবে। আচ্ছা, অলরেডি একটা অ্যান্সার চলে আসছে, বাকিরাও ট্রাই করো। আচ্ছা, সো রাতিন আর জুনায়েদ দুইজনের অ্যান্সার আসছে 4.32 ইন্টু 10⁻⁻6। ওকে, আমরা তাহলে করে দেখি। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের জন্য এরকম একটা উভমুখী বিক্রিয়া লিখবো, Al3+ আর 3OH-। সো এইটার ঘনমাত্রা যদি s হয় তাহলে এটারও s, এটার 3s। তাহলে আয়নিক গুণফলটা হবে, আয়নিক গুণফল অফ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এটা হবে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রার সাথে আমাদেরকে গুণ দিতে হবে OH- এর ঘনমাত্রা, কিন্তু সামনে যেহেতু এটা 3 আছে এর জন্য কিউব। এখন Al3+ এর ঘনমাত্রা হচ্ছে s,
আর OH মাইনাসের ঘনমাত্রা হচ্ছে 3s, সো 3s কিউব। সো এখান থেকে আমরা পাই 27s⁴, আর এস এর মান হচ্ছে দেওয়া আছে 0.02 মোলার, সো 27 0.02 হোল টু দি পাওয়ার 4। সো আমরা ক্যালকুলেটরে করি এটা, সো 27 ইন্টু 0.02 হোল টু দি পাওয়ার 4, সো আসে যে 4.32 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 4.32 ইন্টু 10 টু দি পাওয়ার -6। আয়নিক গুণফলের কোনো একক নাই, তোমরা দুইজনেই এখানে এম লিখছো, বাট আয়নিক গুণফলের কোনো একক আসলে হয় না, ঠিক আছে? আয়নিক গুণফলের কোনো একক নাই। এখন বইয়ে হয়তো দেখবা একটা একক লেখা হয় বেসড অন যে আমরা কতগুলা ঘনমাত্রা গুণ দিচ্ছি। যেমন ধরো এভাবে বলতে পারে যে আচ্ছা এইখানে একটা ঘনমাত্রা গুণ হয়েছে আর এখানে একটা ঘনমাত্রার কিউব গুণ হয়েছে, তার মানে এটা হচ্ছে মোল পার লিটার হোল টু দি পাওয়ার 4, টোটাল 4 বার গুণ হয়েছে। অথবা অনেকে বলে যে না এটা হচ্ছে মোলার টু দি পাওয়ার 4। তো বাট আসলে এটা থার্মোডাইনামিক্স থেকে দেখানো যায় যে আসলে কেআইপি বা কেএসপি এর কোনো একক নেই। সো এখানে আমরা কোনো ধরনের একক লিখবো, ঠিক আছে? তো এটা বইয়ে আছে, এন্ড বইয়েও লেখা আছে যে আসলে ওর কোনো একক হয় না, বাট এই এককটা লেখা হয় অনেক সময় যাতে বোঝা যায় যে এখানে আসলে কয়জনের গুণফল হচ্ছে। মানে কেউ যদি এই এককটা দেখে বুঝবে যে আচ্ছা এখানে 4টা আয়ন আছে, মানে OH মাইনাস 3টা, অ্যালুমিনিয়াম 3+1। বাট এটা আসলে কোনো একক নাই। মডার্ন ইয়া হচ্ছে মডার্ন কনভেনশন হচ্ছে যে এখানে আসলে কোনো একক লিখবো না, বুঝতে পারছি? আচ্ছা, এস হচ্ছে ঘনমাত্রা, হ্যাঁ এস হচ্ছে ঘনমাত্রা। তো সবাই কি এটা বুঝছো? সলিউশন আয়নিক গুণফলের আমরা সামনে আরো ম্যাথ দেখাবো, আমরা এখন বেসিক অঙ্কগুলো দেখাচ্ছি। আচ্ছা, এবার আমরা পরের টপিকটা আসি, সেটা হচ্ছে দেখো আমরা বলছি আয়নিক গুণফলের সময় আমরা বলছি যে কোনো দ্রবণ, এটা হচ্ছে যে কোনো দ্রবণ এনি টাইপ অফ সলিউশন, মানে এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত আমরা কিন্তু কেয়ার করি। জাস্ট একটা দ্রবণ আছে আর তার এই বিয়োজিত অংশের ঘনমাত্রা দেওয়া আছে দুর্বল তড়িৎ বিশ্লেষণ, সেইখান থেকে আমরা তার আয়নিক গুণফল বের করছি। এখন আমরা একটু আরেকটা টার্ম শিখবো, সেটা হচ্ছে ধরো আমি বললাম এবার আমার কাছে যে দ্রবণটা আছে সেটা যেন তেন দ্রবণ না, সেটা একটা সম্পৃক্ত দ্রবণ। আমার কাছে একটা দ্রবণ আছে যেটা হচ্ছে সম্পৃক্ত বা স্যাচুরেটেড, সম্পৃক্ত বা স্যাচুরেটেড সলিউশন আছে, সম্পৃক্ত বা স্যাচুরেটেড সলিউশন। আচ্ছা, তখন এটার মধ্যে যদি একটা মানে দ্রবটা হচ্ছে একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আগের মতোই, তো এটার মধ্যে যে আছে তার ঘনমাত্রাটাকে তখন আমরা কি ডাকতে পারি বলতো? তখন আমরা দ্রাব্য, তখন ওইটাকে বলতে পারবো যে এটাই হচ্ছে দ্রাব্যতা বা সলিউবিলিটি, রাইট? সো ধরো এবার আমি বললাম যে এবার এটাই হচ্ছে মানে একটা দ্রবণ বাট এটা সম্পৃক্ত, তাহলে ওই ক্ষেত্রে ওর ঘনমাত্রাটাই হয়ে যাবে ওর সলিউবিলিটি মডার্ন সংজ্ঞা অনুযায়ী। তো তখন যদি আমরা আয়নিক গুণফলের মতো সেম জিনিস বের করি, তখন সেই আয়নিক গুণফলটাকে আমরা আয়নিক গুণফল না বলে বলি কেএসপি, বা কেএসপির ফুল ফর্ম হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। আগের বার ওইটা যে কোনো দ্রবণ ছিল, এস ছিল ঘনমাত্রা, এর জন্য বলছে আয়নিক গুণফল, মানে ওটা হচ্ছে ঘনমাত্রার গুণফল, আয়নের ঘনমাত্রার গুণফল। বাট যখন এটা স্যাচুরেটেড সলিউশন হবে তখন তো আমরা জানি যে এই ঘনমাত্রাটাকেই তখন দ্রাব্যতা বলে। সো তখন আমরা আয়নিক গুণফল না বলে বলি হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল, ঠিক আছে? সো দ্রাব্যতা গুণফলও দ্রাব্যতার মতো শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে? সলিউবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল, ক্লিয়ার? সো সলিউবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল হচ্ছে কেআইপি বাট সম্পৃক্ত, মানে আমরা এইভাবে বলতে পারি যে কেএসপি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশনের কেআইপি, স্যাচুরেটেড সলিউশনের কেআইপি কি কেএসপি বলে, কেএসপি হচ্ছে স্যাচুরেটেড সলিউশনের কেআইপি। ওকে, সো আমি যদি কখনো দেখি যে কোনো একটা দ্রবণ তার কেআইপির মান কেএসপির সমান আসছে, এটা কি মিন করে? হ্যাঁ, দ্রবণটা সম্পৃক্ত। এখান থেকে আমি তখন বুঝবো দ্রবণটা সম্পৃক্ত। আমরা এখান থেকে বুঝতে পারবো যে কেন কেআইপি কেএসপি আমাদের লাগতে পারে।
আচ্ছা, আমি যদি দেখি কোন একটা দ্রবণের কেআইপি হচ্ছে কেএসপি থেকেও কম, তাহলে এটা কি বোঝায়? অসম্পৃক্ত। কেন? কারণ কেআইপি ছোট মানে কি? কেআইপি ছোট মানে আয়নগুলোর গুণফল কম আসছে, মানে যেই কয়টা আয়ন সম্পৃক্ত অবস্থায় থাকে সেই কয়টা নাই, আরো কম আসছে, তার মানে এখনো আমরা সম্পৃক্তই বানাই, আমরা অনেক কম আয়ন দিচ্ছি। সো কেআইপি লেস দেন কেএসপি হওয়া মানে অসম্পৃক্ত দ্রবণ। আর কোন একটা দ্রবণ যদি দেখি কেআইপি গ্রেটার দেন কেএসপি, তার মানে এটা সম্পৃক্ত অবস্থায় যতটুকু থাকার কথা তার থেকেও বেশি হয়ে গেছে, মানে এক্সিড করে গেছে, তাহলে তখন এটাকে আমরা বলি অতিপৃক্ত দ্রবণ বা অধক্ষেপ পড়বে এখানে। ঠিক আছে? তো আমরা যখন সামনে এই অধক্ষেপের অঙ্কগুলো করব, এই ধরনের এই ফর্মুলা ইউজ করতে হবে যে আমরা প্রথমে কেআইপি বের করব, আর কোশ্চেনে হচ্ছে কেএসপি দেওয়া থাকবে। আমি যদি দেখি যে কেআইপির মান কেএসপি থেকে বড়, তখন আমি বলবো যে আচ্ছা এখানে অধক্ষেপ পড়বে। ঠিক আছে? বোর্ডের সিকিউতে এরকম কোশ্চেন আসে যে তোমাকে ইনফরমেশন দিয়ে বলবে কেআইপি বের করো, আর কোশ্চেনে আরো দেওয়া থাকবে কেএসপির মান কত। তোমাকে দুইটা কম্পেয়ার করে দেখতে হবে কেআইপির মান কি কেএসপির সমান, নাকি ছোট, নাকি বড়। যদি বড় হয় তাহলে অধক্ষেপ করবে, যদি সমান হয় তাহলে ও একদম সম্পৃক্ত অবস্থায় আছে, আর যদি লেস দেন হয় তার মানে এখনো আমি আরো দ্রব এখানে গোলাইতে পারবো। ঠিক আছে? তো এই কারণে হচ্ছে কেআইপি কেএসপি লাগে। কেআইপি কেএসপি দিয়ে আমি বুঝতে পারি যে একটা দ্রবণ সম্পৃক্ত, অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত অবস্থায় আছে। ওকে, আচ্ছা। তো এই কেএসপি বের করার নিয়মও এক্স্যাক্টলি কেআইপির মতোই, পার্থক্য হচ্ছে যে এবার দ্রবণটা সম্পৃক্ত হতে। সো ধরো আমরা একটা অঙ্ক করে ফেলি তাহলে। ধরো বলা আছে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হচ্ছে লেটস সে 0.03 মোলার। বের করতে বলছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল কত, এলওএইচ3 এর দ্রাব্যতার গুণফল কত। তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই সবাই বই নিয়ে আসবা, কারণ আমরা নেক্সট ক্লাসে বই থেকে এই দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফলের অঙ্কগুলো দেখানো শুরু করি। ঠিক আছে? আচ্ছা, সো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা দেওয়া আছে 0.03, তাহলে দ্রাব্যতার গুণফল কত? সো সেম নিয়ম, এলওএইচ3, যেহেতু দ্রাব্যতা দেওয়া তার মানে আমরা ধরে নিব যে দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় আছে। সো এলওএইচ3 এর জন্য এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ আছে, আর হচ্ছে 3টা OH- আছে। সো যদি এটার দ্রাব্যতা এস হয় তাহলে এটার দ্রাব্যতা এস, এটা 3s, মানে ঘনমাত্রাই তো, দ্রাব্যতা তো আসলে জাস্ট ঘনমাত্রাই। সো এখান থেকে তাহলে আমি বলবো যে তাহলে কেএসপি হবে অ্যালুমিনিয়াম 3+ এর দ্রাব্যতা ইন্টু OH- এর দ্রাব্যতা বা ঘনমাত্রা তার কিউব। সো এস ইন্টু 3s কিউব। সো এখান থেকে আসে 27s⁴। আর 27s হচ্ছে 0.03 হোল টু দি পাওয়ার 4। সো এখন এখান থেকে আমরা ক্যালকুলেটর যদি হিসাব করি 27.03 টু দি পাওয়ার 4। সো 2.187 ইন্টু 10⁻⁻5, 2.187 ইন্টু 10⁻⁻5। কোনো একক নেই, কেএসপিরও কোনো একক নেই। সো এইভাবে আমরা দ্রাব্যতা গুণফল বের করতে পারবো। সবাইকে বুঝছি এটা? ওকে, আমরা এখন আরেকটা ম্যাথ দেখবো, দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফল মিক্সড। ঠিক আছে? এই ম্যাথটা দেখলে আমরা বুঝতে পারবো যে কিভাবে কেআইপি কেএসপি ইউজ করতে হয়। একটু কোশ্চেনটা এখানে নিয়ে আসি। একটু wait। আমাদের যে সময় আছে আমরা একটা বড় অঙ্ক দেখাই, দেখাই শেষ করি। আচ্ছা, সবাই এই কোশ্চেনটা একটু খাতায় তুলুন। ইংলিশে আছে, আমি বাংলায় বোঝাই দিচ্ছি, বুঝতে পারবে। তো তোমাদের বইয়েই প্রবাবলি আছে, এটা আমার কাছে এই মুহূর্তে ইংলিশটা আছে, আমি বুঝে। কোশ্চেনটা হচ্ছে আমার কাছে ধরো একটা জার আছে, এখানে একটা জার আছে বা একটা টেস্ট টিউব আছে, সেটার মধ্যে
আমাদের একটা দ্রবণ আছে, যেই দ্রবণটা হচ্ছে 10 মিলিলিটার 0.25 মোলার FeCl3 সলিউশন, ফেরিক ক্লোরাইড সলিউশন। ওকে, আর এটা হচ্ছে ধরো পাত্র এ। পাত্র এ, বোর্ডের কোশ্চেন গুলো যেভাবে আসে আমি ওইভাবেই দেখাচ্ছি। আর আরেকটা পাত্র আছে, পাত্র বি, যেটার মধ্যে 1 মিলিলিটার 0.5 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আছে। 1 মিলিলিটার, এখানে আছে 1 মিলিলিটার 0.5 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। তো এখন বলছে এই দুইটাকে যদি আমি মিক্স করি তাহলে কোনো অধক্ষেপ পড়বে কিনা। এই দুইটা দ্রবণকে যদি আমি একত্রে মিক্স করি তাহলে কোনো ধরনের অধক্ষেপ আমি পাবো কিনা। আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, সলিড মানে 25 ডিগ্রি তাপমাত্রা, পুরো ঘটনাটা 25 ডিগ্রিতে করা হচ্ছে। এই সলিউবিলিটি প্রোডাক্ট তাপমাত্রার সাথে সাথে পরিবর্তন হয়, কারণ তাপমাত্রার সাথে সাথে দ্রাব্যতা পরিবর্তন হয়, দ্রাব্যতা গুণফলও পরিবর্তন হয়। কিন্তু ফিক্সড তাপমাত্রায় কোনো একটা দ্রব্য আর দ্রাবকের জন্য এই দ্রাব্যতা গুণফল একই থাকে সবসময়। বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াসে এই FeOH3 এটার যে KSP র মান সেটা হচ্ছে দেওয়া আছে, বলা আছে যে KSP র মান হচ্ছে 3.74 ইন্টু 10⁻⁻38। কোশ্চেন হচ্ছে এই দুটা মিক্স করলে আমি কোনো অধক্ষেপ দেখতে পাবো কিনা। আচ্ছা, তোমরাই আমাকে বলো, অধক্ষেপ যদি পড়ে তাহলে কার অধক্ষেপ পড়বে? FeOH3। এই কারণেই তো ওর দ্রাব্যতা গুণফল দিয়ে দিচ্ছে। সো এই যে FeCl3 আর এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ওরা মিক্স করার পর কি হবে? নিজেদের মধ্যে বিক্রিয়া ঘটাবে, রাইট? নিজেদের মধ্যে বিক্রিয়া হবে, এবং সেই বিক্রিয়াটা কিরকম হবে? বিক্রিয়াটা হবে এরকম যে FeOH3 বিক্রিয়া থেকে উৎপাদ পাবো FeOH3 প্লাস 3টা অ্যামোনিয়াম ক্লোরাইড, তিনটা অ্যামোনিয়াম ক্লোরাইড। সো এই FeOH3 এর অধক্ষেপ হবে কিনা? এই FeOH3 হচ্ছে একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, সে পুরোপুরি দ্রবীভূত হয় না, তার কোনো অধক্ষেপ আমরা দেখতে পাবো, ঠিক আছে? এবং এই কারণেই তার এই KSP দেওয়া আছে। এখন আমাকে বলো, আমরা অধক্ষেপ পড়বে কিনা এটা কিভাবে চেক করবো, মানে আমাদের অ্যাপ্রোচ কি হবে? হ্যাঁ, আমরা এই সিনারিও থেকে বের করব যে এখন যে সিনারিও দেখতে পাচ্ছি সেইটা অনুযায়ী FeOH3 এর আয়নিক গুণফল বা KIP কত, দেন সেই KIP-র সাথে KSP কম্পেয়ার করব। KIP কি KSP থেকে বড়? যদি বড় হয় তাহলে প্রেসিপিটেশন বা অধক্ষেপ পড়বে। প্রেসিপিটেশন মানে হচ্ছে অধক্ষেপ, বা PPT বলি আমরা, শর্ট PPT, প্রেসিপিটেশন বা PPT। এখন অঙ্কটা করার আগে আমাদের আরেকটু ছোট একটা থিওরি জানতে হবে। এটা হয়তো তোমরা 9-10-এ পড়ছো, নাও পড়তে পারো। আমি সেটা আগে একটু এখানে তোমাদের মনে করাই বা তোমাদের একটু শিখাই। ধরো আমাকে একটু বলো তো, যে ধরো একটা দ্রবণ আছে, দ্রবণটা হচ্ছে V1 লিটার, আর এই দ্রবণে ঘনমাত্রা, দ্রবের ঘনমাত্রা হচ্ছে S1 মোলার, মানে S1 মোল পার লিটার। এখন এই দ্রবণটা ধরো, এই দ্রবণটাতে আমি কি করলাম? পানি মিক্স করলাম। পানি মিক্স করে এটাকে একটু লঘু করলাম বা ডাইলিউট করলাম, পাতলা বানাইলাম, ঠিক আছে? আরো পানি দিয়ে, ধরো এটা সালফিউরিক অ্যাসিড ছিল, প্রথমে V1 লিটার পানির মধ্যে ওর ঘনমাত্রা ছিল S1, আমি ওকে আরো লঘু করার জন্য এক্সট্রা আরো পানি দিলাম, ঠিক আছে? সো এক্সট্রা পানি দেওয়ার পর ওর এই দ্রবণের আয়তন হয়ে গেছে V2 লিটার, আর ওর ঘনমাত্রা হয়ে গেছে লেটস সে S2 মোলার। এখন আমাকে বলো তো, যে ধরো আমি যদি V1 জানি, S1 জানি আর V2 জানি, তাহলে S2 কিভাবে বের করব? বলো। হ্যাঁ, এখান থেকে একটা সূত্র লেখা যায়, V1S1 সমান V2S2। কেন? যে যেটা হ্যাঁ, মোল সংখ্যা সেম, আমি যদি পানি অ্যাড করি তাতে তো আমার দ্রবর কোনো পরিবর্তন হয়। এখানে ধরো সালফিউরিক অ্যাসিড যদি থাকে, যে কয়টা সালফিউরিক অ্যাসিড শুরুতে ছিল লাস্টে ওই কয়টাই আছে। সো আমরা জানি মোল সংখ্যা সমান হচ্ছে দ্রবণের আয়তন গুণ ঘনমাত্রা।
সো শুরুতে ওর মোল সংখ্যা ছিল V1S1, আর পরে পানি অ্যাড করার পর মোল সংখ্যা হবে V2S2, এবং এই দুটো সমান হবে অবশ্যই, রাইট? সো এই সূত্রটা আমাদের লাগবে যে একটা দ্রবণের বর্তমান আয়তন V1, ঘনমাত্রা S1, যদি তার আয়তন চেঞ্জ হয়ে আয়তন হয় V2 আর ঘনমাত্রা হয় S2, তাহলে V1S1 সমান হবে V2S2। বা এখান থেকে আমরা আরো বলতে পারি যে S2 সমান হবে V1S1 বাই V2। ঠিক আছে, এই জিনিসটা আমাদের সেকেন্ড পেপার চ্যাপ্টার 3-তে ডিটেলস আছে। এটা হচ্ছে দ্রবণ লঘুকরণ সূত্র, বাট এইখানেও আমাদের এটা কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখো, এখানে আসে এই অঙ্কটাতে ফেরত আসে, এই দুটাকে মিক্স করলে আমাদের FeOH3 পদক্ষেপ পড়বে কিনা সেটা চেক করতে বলছে। এটা কিন্তু একদম একটা স্ট্যান্ডার্ড বোর্ড কোশ্চেন, ইনফ্যাক্ট এটা বোর্ডে আসছে। তো আমি এর জন্য এটা দেখাচ্ছি। তো FeOH3 মানে পদক্ষেপ পড়বে কিনা বের করতে চাই। আমাদের টার্গেট হচ্ছে তাহলে FeOH3 আয়নিক গুণফল বের করা। আয়নিক গুণফল বের করার জন্য আমার প্রত্যেকটা আয়নের ঘনমাত্রা জানতে হবে, না হলে তো আমি গুণফল বের করতে পারবো। সো চিন্তা করি যে এখানে কি হবে। যখন দুইটাকে মিক্স করছি সেখান থেকে FeOH3 আর 3টা অ্যামোনিয়াম ক্লোরাইড ফর্ম হয়েছে। এখন আমাদের টার্গেট হচ্ছে, আমি এইখানে একটা পার্টিশন করি, আমি ডান পাশটা অঙ্কটা দেখো, বাম পাশটা হচ্ছে আমাদের যে ফর্মুলাটা কাজে লাগবে সেটা লিখে রাখছি, আমি ডান পাশে সলিউশনটা দেখি। সো দেখো, আমাদের টার্গেট হচ্ছে FeOH3 এর আয়নিক গুণফল বের করা। সে যেহেতু একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আমি এখান থেকে লিখলাম Fe3+ আর 3OH মাইনাস, কিন্তু আমি এখানে এই উভমুখী বিক্রিয়া লিখলাম কারণ এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, কমপ্লিটলি ডিসোসিয়েটেড হয় না। এখন আমি যদি বলি যে এই FeOH3 এর ঘনমাত্রা আমি জানি, কিন্তু আমি কি FeOH3 এর ঘনমাত্রা অলরেডি জানি না? আগের বার যেভাবে করছিলাম, এটাকে বলছি এটা S, তাহলে এটাও S, এটাও 3S। কিন্তু এখন তার ওই সুযোগ নেই, আমাকে তো FeOH3 এর ঘনমাত্রা প্রশ্নে দেওয়া না। তো আমার তাহলে মেইনলি যেটা লাগবে, দেখো এটা KIP বের করার জন্য, এই KIP অফ FeOH3 বের করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই Fe3+ এর ঘনমাত্রা লাগবে ইন্টু OH মাইনাস এর ঘনমাত্রা লাগবে বা তার কিউব। আমাদের কি কি লাগবে? Fe3+ এর ঘনমাত্রা লাগবে, উৎপাদ আয়নগুলোর ঘনমাত্রার গুণফল বের করতে হয়। সো Fe3+ এর ঘনমাত্রা লাগবে আর OH মাইনাস এর ঘনমাত্রা লাগবে, তার কিউব করব কারণ সামনে আবার একটা 3 আছে। সবাই কি এই পর্যন্ত বুঝছো? বাকিরা, বাকিদের কিন্তু কোনো ধরনের রেসপন্স নাই। এইখানে সেটা করতে পারবো, সেটা না করে ডিরেক্ট এই কাজটাই তো করা যায়। ওইটা করতে গেলে তুমি ওই Fe3+ আর 3OH মাইনাস এর ঘনমাত্রা আগে বের করবা, তারপরেই বের করবা। বুঝতে পারছো? অবশ্যই করা যাবে। ক্লিয়ার এটুক? আর এখানে আমি আর একটু বলি, FeOH3 পুরাটার ঘনমাত্রা নিলে কিন্তু হবে না। তোমার মনে আছে FeOH3 এর কোন ঘনমাত্রাটা আমার লাগে? বিয়োজিত অংশের। এখন তুমি যদি স্টয়কিওমেট্রি দিয়ে করো, তাহলে তুমি বিয়োজিত অবিয়োজিত পুরাটা একসাথে পেয়ে যাবা, যেটা আসলে হবে না। বুঝতে পারছি? তো তোমার আসলে আয়নগুলার ঘনমাত্রাই দরকার, মানে এগুলোই বিয়োজিত অবস্থায় আছে। বুঝতে পারছি কেন আমরা ডিরেক্ট ওদিকে গেলাম না? তোমার তো এখানে কিছু অংশ অধক্ষেপও পড়ে যেতে পারে, রাইট? কিছু অংশ অবিয়োজিতই থাকতে পারে। সো এর জন্য আমরা ওইভাবে করিনি, আমাদের লাগবে আয়নিক গুণফল। আয়নিক গুণফলের জন্য আমার আয়নগুলারই গুণফল লাগবে, আয়নগুলার ঘনমাত্রার গুণফল লাগবে, এবং সেই আয়নগুলো আসছে বিয়োজিত অংশটা থেকে, মানে বিয়োজিত অংশটাই ওই আয়নগুলো। সো এর জন্য আমরা ডিরেক্ট আয়ন নিয়েই চিন্তা করছি। ঠিক আছে, আচ্ছা। এখন চিন্তা কর, এই যে Fe3+টা এটা কোত্থেকে আসছে বলতো? এই FeCl3 থেকে আসছে নাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে? কার থেকে আসছে এই Fe3+? FeCl3 থেকে আসছে, রাইট? এটা আসছে FeCl3 থেকে। এখন দেখো তো, আমি
যদি একটু এইখানে নিচে লিখি যে FeCl3 যেটা ছিল সে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কিভাবে বিক্রিয়া করছে বলতো? FeCl3 পুরোপুরি ভেঙে গেছে Fe3+ আর ক্লোরিন মাইনাসে, আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও পুরোপুরি ভেঙে গেছে অ্যামোনিয়াম প্লাস আর OH মাইনাস, মানে FeCl3 এরকম পুরোপুরি বিয়োজিত হয়ে গেছে, পাওয়া গেছে Fe3+ আর 3Cl-। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও পুরোপুরি ভেঙে গেছে, এখান থেকে পাওয়া গেছে অ্যামোনিয়াম প্লাস আর OH-। পরবর্তীতে কি হয়েছে, এই Fe গুলা এই OH এর সাথে যৌগ ফর্ম করছে আর অ্যামোনিয়াম প্লাস ক্লোরিন মাইনাসের সাথে যৌগ ফর্ম করছে, রাইট? এইভাবেই তো ফর্ম হয়েছে। এখন চিন্তা করো আমাদের কোশ্চেনে কি বলা, আমাদের কোশ্চেনে বলা যে FeCl3 যে দ্রবণটা ছিল তার আয়তন হচ্ছে 10, ঘনমাত্রা হচ্ছে 0.25। সো এইখান থেকে চিন্তা করে দেখো যে এইটার ঘনমাত্রা ছিল 0.25 মোলার শুরুতে এই পাত্রে থাকা অবস্থায়। তাহলে এই পাত্রে থাকা অবস্থায় এই আয়রন 3+ এর ঘনমাত্রা কত ছিল বলতো? 0.25 ছিল না ওই পাত্রে যখন ছিল? যেহেতু FeCl3 এর ঘনমাত্রা ছিল 0.25 আর একটা FeCl3 থেকে একটা Fe3+ পাওয়া যায়, তাহলে Fe3+ এর ঘনমাত্রাও ছিল 0.25, রাইট? কিন্তু আমি যখন দুইটাকে মিক্স করছি, এই দুইটাকে যখন মিক্স করছি একটার সাথে আরেকটা মিক্স করছি, তখনও কি Fe3+ এর ঘনমাত্রা 0.25 আছে নাকি চেঞ্জ হয়েছে? কেন চেঞ্জ হয়েছে? না না না, আমি তো ওর আয়নিক ফর্মটা চিন্তা করতেছি, যখন দুইটা মিক্স করে ফেললাম হ্যাঁ তখন কিন্তু ওর ঘনমাত্রা একটু কমে গেছে। কেন? দুইটাকে যখন মিক্স করে একটা মিক্সড সলিউশন বানাইছি, এটা ছিল 10 মিলিলিটার, এটা ছিল 1 মিলিলিটার, দুইটা একত্রিত করার কারণে যেই Fe3+ আগে এখানে 10 মিলিলিটারের মধ্যে ছিল সে এখন 11 মিলিলিটারের মধ্যে আছে, তাহলে তার ঘনমাত্রা প্রতি আয়তনে কমে গেল না? মানে ধরো একটা মাছকে তুমি বালতির মধ্যে সাঁতার কাটতে দিলাম ভার্সেস ওকে বালতি থেকে এখন সাগরের মধ্যে ফেলাই দিল, দুইটা তো আলাদা, রাইট? সো এখন আমরা এখানে তাহলে বুঝতে পারছি যে শুরুতে Fe3+ এর ঘনমাত্রা 0.25 মোলার ছিল যখন তার বিচরণ ক্ষেত্র ছিল এই 10 মিলিলিটার, বাট এখন মিক্স করার পর মানে কি FeOH3 হওয়ার পর যখন আমি KIP হিসাব করতেছি, আমার তো মিক্সচারের পদক্ষেপ পড়বে কিনা জিজ্ঞাসা করছি, তো তখন ওর ঘনমাত্রা কিন্তু আর 0.25 থাকবে না। তো ওর নতুন ঘনমাত্রা কত হবে এটা কিভাবে বের করা যায়? হ্যাঁ, এই যে এইমাত্র যে সূত্রটা শিখলাম, V1S1 সমান V2S2 বা S2 হচ্ছে V1S1 বাই V2। তাহলে Fe3+ এর ঘনমাত্রা কত হবে? Fe3+ এর ঘনমাত্রা মানে তার আগে আয়তন ছিল 10, এটা হচ্ছে V1, তার আগে ঘনমাত্রা ছিল 0.25, এটা হচ্ছে S1, আর নতুন আয়তন V2 হচ্ছে দুইটা যোগ করার পর 10+1 11, এইটা হচ্ছে তার নতুন ঘনমাত্রা। আচ্ছা, এবার OH মাইনাসেরটা কিভাবে বের করবো দেখো। OH মাইনাস আসছে থেকে, কোন পাত্রটা থেকে OH মাইনাস গুলো আসছে? দেখো NH4 এটা এই যে এইখান থেকে, তো NH4OH ও আগে ছিল 0.5 মোলার, এখন একটা NH4OH থেকে একটা OH মাইনাসে আসে, তাহলে এই OH মাইনাসেরও ঘনমাত্রা ওইখানে ছিল 0.5 মোলার, কিন্তু সে ছিল 1 মিলিলিটার আয়তন, যখন দুইটা মিক্স করছি তখন কিন্তু পুরাটার আয়তন হয়ে গেছে 11, তাহলে তার ঘনমাত্রা তখন কত হবে? V1 ছিল 1, S1 ছিল 0.5 আর ডিভাইডেড বাই V2 হচ্ছে দুইটা মিক্স করার পর 10+1 11, এটা হচ্ছে OH মাইনাসের ঘনমাত্রা। এইখানে আবার একটা 3 আছে, এই 3 কারণে একটা পাওয়ার আছে, তো সেই 3টা এখানে লিখতে হবে, ঠিক আছে? সো এইখান থেকে আমরা তাহলে পেয়ে গেলাম যে আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি পুরোটা, দেখা যাক কত আসে। 10 into 0.25 by 11
ইন্টু 1 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 11 তার কিউব। So 2.134 into 10 to the power minus 5. So 2.134 into 10 to the power minus 5. এইটা কিন্তু প্রদত্ত কেএসপি থেকে অনেক বড়। দেখো কেএসপি কত ছিল, 10 to the power minus 38, তার থেকে তো এটা বিশাল বড়। সো অবশ্যই কেএপি যেহেতু কেএসপি থেকে বড়, তার মানে পদক্ষেপ পড়বে, পিপিটি পড়বে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। সবাই কি বুঝছি? কারো কি কোনো কোশ্চেন ছিল? মাঝখানে মনে হয় একজন মাইক অন করছে। ঠিক আছে, তাহলে আমরা দেখে ফেললাম যে কিভাবে কেআইপি কেএসপি থেকে এই পদক্ষেপ করবে কিনা এই ধরনের অঙ্ক করা যায়। আরো বিভিন্ন অঙ্ক আছে, তো আমরা এই দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফলের অন্যান্য ম্যাথগুলো নেক্সট ক্লাসে করবো। নেক্সট ক্লাসে অবশ্যই সবাই বই সাথে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে লাস্ট লাইনটা হচ্ছে লেখছে যে পিপিটি পড়বে, মানে প্রেসিপিটেশন পড়বে, পদক্ষেপ পড়বে। শর্টে আমরা পিপিটি লিখতে পারি। সো ঠিক আছে, আমরা তাহলে এখানে শেষ করি। আমাদের নেক্সট ক্লাস তাহলে বৃহস্পতিবার সন্ধ্যা 4:30। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। আমি রেকর্ডিংটা অফ করি। তার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।